সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে শুভ সকাল। আজ আমরা পড়ব ডিজিটাল ডিভাইস পার্ট 2। কিন্তু তার আগে আমাদের আগের ক্লাসটা রিভিশন দিতে হবে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম অ্যানালগ ও ডিজিটালের পার্থক্য। মনে আছে কি? অ্যানালগ ও ডিজিটাল মূল পার্থক্য ছিল অ্যানালগ মানে হলো কন্টিনিউয়াস সামথিং, আর ডিজিটাল মানে হলো ডিসক্রিট বা বিচ্ছিন্ন। আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম যে একটা ঘড়ি যদি কন্টিনিউয়াস চলে বা বিভিন্ন যে মিটারের কাঁটা দেখায়, মিটারের কাঁটাগুলো কন্টিনিউয়াস চলে, এগুলো হলো অ্যানালগ সিস্টেম। কিন্তু ডিজিটাল বেশিরভাগই আমাকে সংখ্যা দিয়ে প্রকাশ করে, যদিও ডিজিটাল মানি সংখ্যা না, ডিজিটাল মানি হলো ডিসক্রিট। এরপর ছিল আমাদের ডিজিটাল ডিভাইসের সংজ্ঞা। ডিজিটাল ডিভাইসের সংজ্ঞায় আমরা বলেছিলাম লজিক সার্কিট। আবার বলছি, লজিক সার্কিট নির্ভর ডিভাইসকে বলা হবে ডিজিটাল ডিভাইস। আর লজিক সার্কিট তৈরি হয় মূলত লজিক গেট দিয়ে, যেগুলো আমরা পরবর্তীতে পড়ব। এরপর ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞা। মনে আছে কি বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রা হলো অ্যালজেব্রার একটি শাখা যেখানে বীজগাণিতিক সমীকরণ তৈরির মাধ্যমে একটি লজিক সার্কিটের ইনপুট ও আউটপুট এর মধ্যে সম্পর্ক নির্ণয় ও বিশ্লেষণ করা হয়। আর মনে আছে কি বুলিয়ান অ্যালজেব্রা তিনটি অপারেশনের কথা? হ্যাঁ, অ্যান্ড, অর, নট। এবং এই অ্যান্ড, অর, নট এগুলো অবশ্যই বড় হাতে লিখতে হবে। মনে আছে কি বুলিয়ান ধ্রুবক 0 এবং 1 এই দুইটাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক, কারণ এদের মান পরিবর্তন হয় না। বুলিয়ান চলক, বুলিয়ান অ্যালজেব্রায় যাদের মান পরিবর্তন হয়, যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, আমরা এই ধরনের যখন কোনো প্রতীক ব্যবহার করব, সেই প্রতীকগুলো আসলে এক্সাক্ট কোনো মান নেই, দুটো মান আছে, এক্স 0 এবং 1। তো এক্স, ওয়াই, জেড, এ, বি সেগুলোকে বলা হবে বুলিয়ান চলক। আর বুলিয়ান পূরক, বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান ধ্রুবক। এদের একটিকে অপরটির বলা হয় পূরক। যেমন 1 এর পরিপূরক 0, 0 এর পূরক 1। আবার বলছি, 1 এর পূরক 0, 0 এর পূরক 1। এরপর ছিল আমাদের দ্বৈত নীতি। দ্বৈত নীতি কি মনে আছে? একটি বৈধ বুলিয়ান সমীকরণে আমি যদি দুইটি পরিবর্তন আনি, দুই ধরনের পরিবর্তন আনি, তাহলে নতুন যে সমীকরণটা পাওয়া যাবে তাও একটি বৈধ বুলিয়ান সমীকরণ হবে। আবার বলছি, একটি বৈধ বুলিয়ান সমীকরণে যদি দুই ধরনের পরিবর্তন হয়, তাহলে নতুন যে সমীকরণ পাওয়া যাবে সেটাও একটা বৈধ বুলিয়ান সমীকরণ হবে। পরিবর্তন দুটো কি কি? ডট থাকলে অ্যান্ড থাকলে অর করতে হবে, অর থাকলে অ্যান্ড করতে হবে, আর ডট থাকলে ক্রস করতে হবে, ডট থাকলে প্লাস করতে হবে, প্লাস থাকলে ডট করতে হবে, এবং 0 থাকলে 1 করতে হবে, 1 থাকলে 0 করতে হবে যদি থাকে, এবং there is no change in variable। এখন আসি আমরা আজকের পাঠ। আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকের ক্লাসের পর আমরা আশা করি তোমরা বলতে পারবে বুলিয়ান ধ্রুবক কতভাবে প্রকাশ করা হয়। আমরা বলি 1 কে কেউ বলে ট্রু, কেউ বলে হাই। এই বিষয়গুলো আমরা জানবো আজকে ক্লাসের পর। আমরা আরো শিখবো কিভাবে বুলিয়ান সমীকরণগুলো তৈরি করা যায়। এরপর শিখবো বুলিয়ান সমীকরণের সত্যতা নির্ণয় করা যায়। একটা সমীকরণ আছে, সেটা বৈধ কিনা, এই বৈধতা নির্ণয় করা যায়, সেটা আমরা আজকে ক্লাসে শিখবো। বুলিয়ান উপপাদ্য সমূহ, আজকে ক্লাসে আমরা শিখবো বুলিয়ান উপপাদ্য সমূহ। আরেকবার দেখি নাও আমরা কি কি পড়তে যাচ্ছি। বুলিয়ান ধ্রুবকের বিভিন্ন নাম মনে আছে? বুলিয়ান ধ্রুবক
জিরো। জিরো মানে ফলস, যেটা জিরো সেটাই ফলস, সেটাই লো, সেটাই 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত। জিরো, আবার বলছি, 0 থেকে 0.8 ভোল্ট পুরোটাকে বলা হবে লজিক জিরো বা জিরো, বা সুইচ অফ। সুইচ অফ থাকলেও সেটা জিরো। জিরো থেকে পয়েন্ট, শুধুমাত্র জিরোই জিরো না, 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এই পুরো রেঞ্জটাকে আমরা বলবো জিরো বা লো। জিরো আরেক নাম লো, জিরো আরেক নাম ফলস, জিরো জিরো। তো এখন এখন পর্যন্ত আমরা জিরো কয়টা এক্সট্রা নাম দেখলাম? 4টা। আমরা আরো একটা নাম দেখবো একটু পরে। ওয়ান, যেটা ওয়ান সেটাই ট্রু, সেটাই হাই, সেটাই 2. এই দুইটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 0 থেকে 0.8 পর্যন্ত এটাকে বলা হবে জিরো, 2 থেকে 5 ভোল্ট এটাকে ধরা হবে ওয়ান। আবার এটাই আবার সুইচ অন, মনে থাকবে আশা করি। জিরো মানে ফলস মানে লো মানে 0 থেকে 0.8 ভোল্ট মানে সুইচ অফ, ওয়ান মানে ট্রু মানে হাই মানে হলো 2 থেকে 5 ভোল্ট বা সুইচ অন। এবার দেখি আবার একই জিনিস, এবার সিগন্যালের সাহায্যে জিরো এবং ওয়ান, এই অংশটুকু এই পুরোটা ওয়ান, আবার এই পুরোটা জিরো। তো আমরা তো জানি ওয়ান এবং জিরো মাঝে অনেক ভ্যালু আছে, কিন্তু সেই ভ্যালু কি এখানে আছে? কোনো ভ্যালু নেই। এই কারণে এটা বলা হয় ডিসক্রিট বা ডিজিটাল। অ্যানালগ সিগন্যালটা কিরকম হয় সেটা তো আমরা দেখেছি। দেখো, হাই, এটা উঁচু আছে, এই অংশ হাই, এই পুরোটাই হাই, এই নেমে গেল জিরো, এই পুরোটা জিরো, আবার উঠছে উঠছে, এই এটার পুরোটা ওয়ান, আবার হঠাৎ করে নেমে গেল জিরো, হঠাৎ করে উঠে গেল এটা ওয়ান। এই ওয়ান, উপরগুলো সব ওয়ান, নিচেরগুলো জিরো। এভাবে সিগন্যালের সাহায্য তোমার 1 0 প্রকাশ করা যায়। পরীক্ষায় আসতে পারে, এই যে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে 1 0 1 0 1 0 1, এটাকে এঁকে দেখাও, তখন তুমি এইভাবে এঁকে দেখাবা। আমরা কিভাবে 1 0 বা বিভিন্ন ধরনের কম্বিনেশনের জন্য গ্রাফ কেমন হয় সেটা আলাদা কয়েকদিন শিখব। বুলিয়ান সমীকরণ কিভাবে তৈরি হলো আমরা এখন দেখতে যাচ্ছি। তো তোমরা খাতা কলম থাকলে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, আমি ধাপে ধাপে যাব। এটা আমরা জানি, কোথা থেকে জানি? বুলিয়ান উপপাদ্য থেকে আমাদের জানি। এরকম আমাদের 4টা ইকুয়েশন আছে মৌলিক, আরো বেশি অন্যান্যগুলো আছে, কিন্তু মৌলিক 4টা উপপাদ্য, এইগুলো আমাদের জানতে হবে। কিন্তু দেখো, এ প্লাস জিরো সমান এ, কিন্তু এ প্লাস জিরো সমান ওয়ান বা এ প্লাস জিরো সমান সমান জিরো হয় না। কারণ কি? তার মানে এইটা বৈধ বুলিয়ান সমীকরণ, এইটা বৈধ না। এই দুইটা কেন বৈধ না? 1 প্লাস জিরো সমান ওয়ান, এটা কেন বৈধ না? 1 প্লাস জিরো সমান সমান জিরো, এটা কেন বৈধ না সেটা আমরা দেখব। 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ এর বাম পক্ষে এই পাশে এ সমান জিরো বসাবো, কি পাবো? এ সমান জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো, কি পাওয়া গেল? জিরো। আবার 1 নং সমীকরণ বাম পক্ষে এ সমান ওয়ান, একবার এ সমান জিরো বসিয়েছি, এবার এ সমান ওয়ান বসাবো, কি পেলাম? আগে ছিল জিরো প্লাস জিরো, আর এখন এর মান ওয়ান, ওয়ান প্লাস জিরো, শুধুমাত্র বাম পক্ষে, ডান পক্ষে না কিন্তু। সমান ওয়ান। তো কি পেলাম? এ সমান জিরো বসিয়ে পেলাম জিরো, এ সমান ওয়ান বসিয়ে পেলাম ওয়ান, অর্থাৎ এর মান যা আমার ডান পক্ষ তাই আসছে। প্রতিবার দুটি ভিন্ন মান পাওয়া যাচ্ছে, এর মান চেঞ্জের কারণে আউটপুটও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে এই জায়গাটা এ বসিয়ে দিয়েছি। যদি প্রতিবারে জিরো আসতো তাহলে এ প্লাস জিরো সমান জিরো হতে, প্রতিবারে যদি ওয়ান আসতো, প্রতিবারতে দুইবারে যদি ওয়ান আসতো তাহলে ওয়ান বসাতাম, প্রতিবারে যদি জিরো আসতো জিরো বসাতাম। প্রতিবার ভিন্ন হওয়ার কারণে এখানে এ বলতে এখানে বি হতে পারতো, একটা ভেরিয়েবল, এখানে বি দিয়ে লিখে নাও বি দিতে হবে, এখানে এক্স দিয়ে লিখে নাও এক্স দিতে হবে। তাহলে ট্রেডিশন হলো এ দিয়ে প্রকাশ করা। এখন আমরা একটা দেখবো যে একটা উদাহরণ দেখবো যেখানে দুইটাই ওয়ান আসছে। একইভাবে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান সমান ওয়ান, কিন্তু এ প্লাস ওয়ান সমান জিরো বা এ প্লাস ওয়ান সমান এ না কেন? দেখো, 2 নং সমীকরণ এটা
2 নং সমীকরণের বাম পক্ষে a সমান 0 বসিয়ে পাবো। এখানে a সমান 0 বসিয়ে 0 প্লাস 1, তাহলে কি হবে 1। আবার 2 নং সমীকরণ a সমান 1 বসিয়ে পাই, a সমান 1 বসিয়ে পাই, a প্লাস 1 প্লাস 1 কি পেলাম 1। দেখো দুই ক্ষেত্রে 1 এর মান 0 বসিয়ে 1, এর মান 1 বসিয়ে 1, দুই ক্ষেত্রে আমরা 1 পেলাম। প্রতিবার একই মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডান পক্ষে 1। যদি প্রতিবারে 0 আসতো এখানে a প্লাস 1 সমান অবশ্যই 0 বসতো, কিন্তু প্রতিবারে 1 আসার কারণে এখানে 1 বসছে। কিন্তু প্রতিবারই ভিন্ন মান যদি পেতাম এই পাশের মতন, তাহলে এখানে a বসতো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা সামনে যেতে চাই, যদি তোমরা না বুঝতে পারো তাহলে ভিডিওটা যেহেতু ফেসবুকে থাকবে, তোমরা আশা করি আরেকবার দেখে নেবে। তবে আমার রিকোয়েস্ট, প্রথম একটা ক্লাস করার আগে অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই তোমাকে দেখে আসতে হবে, আদারওয়াইজ তোমার জন্য বোঝাটা খুবই কঠিন কাজ হবে। তো আমরা এই স্লাইডের আমার অন্যতম উদ্দেশ্য ছিল বুলিয়ান সমীকরণ কিভাবে তৈরি হবে। তো আশা করি তুমিও একটা বুলিয়ান সমীকরণ তৈরি করতে পারবা। তুমি এখন বলতে পারবা অবশ্যই a প্লাস 0 সমান 0 হবে, না 1 হবে, না a হবে। সমীকরণটা লিখবে, সমীকরণের ভেরিয়েবলের মান একবার 1 বসাবা, একবার 0 বসাবা। দুই ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে, তাহলে ডান পক্ষে একটা ভেরিয়েবল বসবে। দুইবার যদি একই আসে এবং সেটা যদি 0 হয় তাহলে 0 বসবে, আর দুই ক্ষেত্রে যদি 0 আসে 0 বসবে, দুই ক্ষেত্রে যদি 1 হয় তাহলে এখানে 1 বসবে। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন আমরা দেখব বৈধ বুলিয়ান সমীকরণ যেভাবে প্রমাণ করা যায় বা এর সত্যতা আমরা প্রমাণ করব। সমীকরণ দেখব, সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। আমরা জানি, এটা আমরা জানি। এই সমীকরণে 1 বসাবো 1 নং সমীকরণে, দুই পাশে a সমান 1 বসালাম, 0 0 সমান a সমান 1। তাহলে কি দেখলাম 1 সমান 1, ডান পক্ষ সমান বাম পক্ষ, অর্থাৎ সমীকরণটা বৈধ। একটা সমীকরণ বৈধ তখনই হবে যখন সমানের দুই পাশে একই রকম থাকবে। এবার আসে আবার 1 নং সমীকরণে 0 বসানো, কারণ এই সমীকরণের ক্ষেত্রে এর মান মাত্র দুইটা ভ্যালু পাওয়া যাবে, 0 এবং 1। এ বসিয়ে ডান পক্ষ সমান বাম পক্ষ পেলাম। আবার যদি এ সময় 0 বসিয়েও পাওয়া যায়, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো অবশ্যই এটা বৈধ বুলিয়ান সমীকরণ। 1 প্লাস 0, 0 প্লাস 0 সমান 0। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা একটা বৈধ বুলিয়ান সমীকরণ। এভাবে আমরা একটা বুলিয়ান সমীকরণ, বৈধ বুলিয়ান সমীকরণের একটা সমীকরণ, বুলিয়ান সমীকরণ বৈধ কিনা তা যাচাই করতে পারি। এবার এই সমীকরণটাই প্লাস 0 সমান a, এটাকে এখানে যদি আমরা দ্বৈত নীতি প্রয়োগ করি তাহলে কি সমীকরণ পাওয়া যাবে একটু চিন্তা করো তো দেখি। a এর কি কোনো চেঞ্জ হবে? মানে এখন আমরা যেটা করতে যাচ্ছি, দ্বৈত নীতি প্রয়োগ করে এই সমীকরণটা আবার লিখবো, আরেকটা সমীকরণ পাবো। এর কোনো পরিবর্তন হবে কি মনে হয়? না, এর কোনো পরিবর্তন হবে না, কারণ এ একটি ভেরিয়েবলে কোনো পরিবর্তন হয় না। এ প্লাস বলতে এখানে মূলত অর অপারেশন, এই প্লাসের কোনো পরিবর্তন হবে? অবশ্যই হবে, কারণ দুই ধরনের পরিবর্তন আছে। এর মধ্যে একটা হবে প্লাস থাকলে ডট হবে, ডট থাকলে প্লাস হবে। যদি থাকে তাহলে প্লাসটা ডট হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে। আর এর কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা ভেরিয়েবল। তাহলে এর কোনো পরিবর্তন হলো না, প্লাসটা আমরা ডট করে দিলাম, আর সমান 1 এ বসিয়ে দিলাম। আমরা 2 নং সমীকরণ পেলাম। 2 নং সমীকরণ এ সমান 1 বসিয়ে পাই 1.1, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ। আবার 2 নং সমীকরণ এ সমান 0 বসাবো, তাহলে কি পাওয়া গেল? এই 0, এখানে 0.1, 0, এই পাশে এর মান 0 বসাবো,
তাহলে আবার ডান পক্ষ সমান বাম পক্ষ পাওয়া গেল। অর্থাৎ আমরা দুইটা সমীকরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে একটা সমীকরণের বৈধ কি না। এটা অনুভবমূলক প্রশ্ন আসতে পারে যে এই একটা সমীকরণ দেওয়া থাকতে পারে, এই সমীকরণটির বৈধতা যাচাই করো, তখন তোমাকে এইভাবে করে দিতে হবে। আমার মনে হয় কাজটা খুব কঠিন না, বিষয়টা বোঝা। তুমি যদি বোঝো আমার মনে হয় এই কাজটা করতে 2 থেকে 3 মিনিটের বেশি লাগবে না। কিন্তু তুমি যদি না বোঝো তাহলে মাথার চুল সব কয়টা ছিঁড়ে ফেললো আমার মনে হয় পারা সম্ভব না। কি মনে হয় খুব কঠিন কাজ হচ্ছে? আমার মনে হয় না। তো তোমাকে অবশ্যই আগে একটু পড়ে আসতে হবে, কোশ্চেনগুলি পড়ে আসতে হবে। আজকে যা পড়ানো হচ্ছে সেটা যদি আমি পরবর্তী যে ক্লাসটা নেব, তুমি যদি এগুলো না পড়ে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমার জন্য বুঝতে খুবই প্রবলেম হবে। আমরা বুলিয়ান উপপাদ্যে যাব, তার আগে আমরা একটু দেখে নিতে চাই। হ্যাঁ, আমাদের সবকিছুই আশা করি ঠিক মতন চলছে। ওকে, বুলিয়ান উপপাদ্য, মৌলিক উপপাদ্য, অনেকগুলো উপপাদ্য আছে। আমরা অ্যালজেব্রা যখন পড়েছিলাম নতুন কিছু সূত্র পড়েছি, বুলিয়ান অ্যালজেব্রায়ও আমাদের নতুন কিছু উপপাদ্য বা সূত্র পড়তে হবে, যেগুলোকে আমরা উপপাদ্য হিসেবে বলছি। a প্লাস 0 সমান সমান 0। দ্বৈত নীতি প্রয়োগ করে এই এর পরিবর্তে a, প্লাস এর পরিবর্তে ডট, আর 0 পরিবর্তে 1 সমান সমান এই 0 পরিবর্তে 1, a প্লাস 1 এগুলো মুখস্থ রাখতে হবে। a প্লাস 1 সমান সমান 1, a ডট এর কোনো পরিবর্তন হবে না, প্লাসের জায়গায় ডট, আর এই 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। দুই ধরনের পরিবর্তন। আবার 3 নাম্বার, a প্লাস a সমান সমান a, আবার a ডট a সমান সমান a। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। a প্লাস a সমান a, এরকম a প্লাস a প্লাস a, তিনটে a সমান সমান আবার a হবে, চারটে a থাকলো আবার a ডট a, চারটা ডট a ডট a ডট a ডট a, এরকম সবগুলো 10টা থাকলেও সমান সমান a হয়ে যাবে। দেখো, এটা মূলত আমাদের মুখস্থ করতে হবে। আর এই পাশেটা আমরা দ্বৈত নীতি প্রয়োগ করে আমরা পেতে পারি। 4 নম্বর, অর্থাৎ এই চারটা তুমি যদি মুখস্থ করো এই চারটা তুমি পেয়ে যাবা। a প্লাস a পূরক বা a বার সমান সমান 1, এর কোনো পরিবর্তন হবে না, প্লাসটা ডট হয়ে গেছে, এই বারেরও কোনো পরিবর্তন হবে না, আর সমান সমান 1 থাকলে 0 হয়ে যাচ্ছে। তো আশা করি এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তুমি বুঝতে পারবা। এগুলো মুখস্থ করতে হবে এবং কিভাবে এগুলো আসলো সেটা কিন্তু আমি দেখিয়েছি, যে এর মান একবার 1 বসাতে হবে। যদি 1 বসাই, 1 প্লাস 0, 1 প্লাস 0 সমান সমান হলো 1, 1 প্লাস 0। আমার মনে হয় এই সমীকরণটা একটা ভুল আছে। এটা কারণ 1 প্লাস 0, 1 প্লাস 0 সমান 1, 0 প্লাস 0, এটা এ হবে, সরি এটা হবে এ। এটা একটু আমাদের কারেকশন করে নিতে হবে, আমি এখনই কারেকশন করে দিচ্ছি। এটা হবে মূলত এ, আর এইটা হবে মূলত এ। এর মান 1, আবার বলছি, আচ্ছা এ ডট, পুরোটা মেনে নিই সুবিধা হবে। 1 প্লাস 0 প্লাস 0 সমান 0, 1 প্লাস 0 সমান 1। ওকে, দিস টাইম আশা করি এগুলি ঠিক আছে। প্লাস 1, 0 প্লাস 0 প্লাস 1, 1, 1 প্লাস 1, 1, 1 প্লাস 1, 1, 0 প্লাস 0, 0, 2 রকম আসবে। ওকে, সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এখানে একটা ভুল হয়েছিল, এভাবে তোমরা সূত্রটা আসলে তুমি যা লিখলে সেটা ঠিক আছে কিনা এটা সত্যতা যাচাইয়ের মাধ্যমে তুমি করে নিতে পারো তোমার সূত্রটা ঠিক আছে। আরো কিছু বুলিয়ান উপপাদ্য আছে, বিনিময় উপপাদ্য। তার মানে আমরা a প্লাস b লিখলে যা হবে b প্লাস a লিখলেও তাই হবে। এখন এখানে যদি আমরা দ্বৈত নীতি প্রয়োগ করি তাহলে কি পাবো? a ডট b, b ডট a, অনুষঙ্গ উপপাদ্য। a প্লাস b প্লাস c সমান সমান যা সমান সমান আবার এই ব্র্যাকেটটা এর মধ্যে আমরা দিতে পারি।
এটা নর্মাল, এটা নতুন কোনো নিয়ম না। এটা যদি 1+2+3 হয় যা হবে, আবার এই দুইটাকে আমরা ব্র্যাকেটে না রেখে প্রথম দুইটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি। এরপর সে এ ডট বি, মানে এটাকে এখানে এর কোনো পরিবর্তন হবে না, প্লাসটা ডট হয়ে গেল, দেখো এই প্লাসটা ডট হয়ে গেছে। তারপর আবার এই পাশেরটা এই প্লাসটা ডট হয়ে গেছে, এই প্লাসটা ডট হয়ে গেছে। বিভাজন উপপাদ্য এ এ বি আর এ সি, সেটের যে সূত্র বা নর্মাল যে সূত্র আমরা জানি, ঠিক আছে, এ বি আর বি কে গুণ প্লাস বি এ বি আর সি কে গুণ। এখন এখানে যদি আমরা রীতিনীতি প্রয়োগ করি তাহলে কি হবে, এই ডট, এখানে একটা ডটের জায়গায় প্লাস হয়ে যাবে, প্লাসের জায়গায় ডট হয়ে যাবে, এখানে প্লাস হবে, এটা ডট হয়ে যাবে। এ প্লাস বি সি আর এ প্লাস বি আর হলো এ প্লাস সি, আর এই মাঝখানে প্লাসটা ডট হয়ে গেছে। এই সূত্রগুলো অবশ্যই 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 মুখস্থ করতে হবে। ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য আমরা এখন সংক্ষেপে দেখাচ্ছি। আমরা ডি মর্গান উপপাদ্য তোমাদের ডিটেলস নেব আশা করি। ডি মর্গানের উপপাদ্য নিয়ে একটা ক্লাস নিলে হয়তো তোমাদের জন্য উপকার হবে। আচ্ছা, এরপর আসি আমরা, এই দেখো এ প্লাস ডি মর্গানের সূত্র, এ প্লাস বি, এই প্লাসটা ডট হয়ে যাচ্ছে আর বারটা 2 ভাগ হয়ে যাচ্ছে। আবার এই পাশে দেখো এই প্লাসটা মানে দ্বৈত নীতি প্রয়োগ করে এই প্লাসটা ডট হয়ে গেছে, ঠিক আছে, আর বারের তো কোনো পরিবর্তন হওয়ার কথা না দ্বৈত নীতি অনুযায়ী, আর এই ডটটা প্লাস হয়ে গেছে, আর যে যেখানে আছে সেভাবে, যেহেতু এখানে 0 এবং 1 নাই তাই এর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ডি মর্গান এ প্লাস বি, পুরোটা বার থাকলে বার ভেঙে যাবে। দুইটা ডি মর্গানের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন হচ্ছে, প্লাসটা ডট হয়ে যাচ্ছে, ডটটা প্লাস হয়ে যাচ্ছে, আর বার যদি পুরোটার উপর থাকে বার ভেঙে যাচ্ছে। আর বার যদি আলাদা আলাদা থাকে, এদিক থেকে এই পাশে আসো, দেখো বার আলাদা আলাদা ছিল, বার একসাথে হয়ে গেছে, ডট ছিল প্লাস হয়ে গেছে। আবার দেখো এখানে ডট ছিল প্লাস হয়ে গেছে, আর বার ছিল বার ভেঙে গেছে, আর বার ভাঙা ছিল বার একত্রিত হয়েছে কিন্তু প্লাসটা ডট হয়ে গেছে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমার এর উপর আমি আলাদা তোমাদের জন্য একটা ক্লাস নেব, এর জন্য তোমাদের কাজটা আশা করি কিছুটা ইজি হয়ে যাবে যদি ক্লাসটা নেওয়া সম্ভব হয়। সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য এ প্লাস এ বি সমান এ, এটা কিভাবে করবো আমরা প্রমাণ দেখবো, আপাতত তুমি এটা মুখস্থ করো। তারপর এ ডাবল বার, দেখো এ বার সমান সমান কিন্তু এ না, এ ডাবল বার সমান সমান এ, মানে দুইটা বার থাকলে দুইটা বারই ক্যান্সেল হয়ে যায়। এটা এখান থেকে ডি মর্গানের দ্বৈত নীতি প্রয়োগ করলাম, এ প্লাসের জায়গায় ডট হয়ে গেছে, ডট এখানে দেওয়া হয়নি, না দিলে ধরে নিতে পারেন ডট আছে, এই ডটটা ভিতরে যেটা এখানে দেখানো হয়নি সৌন্দর্যের কারণে এই ডটটা প্লাস হয়ে গেছে, আর একটু সেপারেট করার জন্য আমরা ব্র্যাকেট দিয়েছি সমান এ। যেহেতু এর কোনো ভেরিয়েবল কোনো পরিবর্তন হবে না, দুই ধরনের পরিবর্তন হওয়ার কথা দ্বৈত নীতি অনুযায়ী, শুধু প্লাস থাকলে ডট হয়ে যাবে, ডট থাকলে প্লাস হবে যদি থাকে। 0, এখানে 0 এবং 1 নেই তাই এখানে চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নয়। আবার দেখো এ গুরুত্বপূর্ণ, যেটা এ ডাবল বার থাকলে এ হয়ে যাবে। তো আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে, তো ক্লাস শেষ করার আগে আমরা একটু দেখে নিই যে আগামী ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। পরবর্তী পাঠে আমরা পড়ব বুলিয়ান সমীকরণের সরলীকরণ এবং সরলীকরণের প্রয়োজনীয়তা, মানে কেন আমাদের সরলীকরণ করতে হবে, আর সরলীকরণ বলতে বড় বড় বুলিয়ান সমীকরণ থাকবে সেটাকে আমরা কেটে ছেটে কিভাবে ছোট করবেন, কেন কেটে ছেটে ছোট করতে হবে সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। তো ক্লাস শেষ করার আগে আমি একটু তোমাদের রিক্যাপ করতে চাই যে পিছনে আমরা কি কি পড়েছি। আমরা যদি শেষের দিক থেকে যাই তাহলে বুলিয়ান উপপাদ্য আমরা পড়লাম, এগুলো তোমার সূত্র মুখস্থ করতে হবে। বিনিময় উপপাদ্য, তার মানে 2+3 যোগ করলে যা হবে 3+2 যোগ করলেও তাই হবে, এটা বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্র প্রযোজ্য। এ প্লাস বি, এটা এটা এখান থেকে দ্বৈত নীতি প্রয়োগ করে এটা পেলাম, এই সমীকরণগুলো তোমাকে মুখস্থ করতে হবে, আর এটা তুমি দ্বৈত নীতি প্রয়োগ করে তুমি পাবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি মর্গানের সূত্র আর হলো আমার বিনিময় উপপাদ্য, এটা ডি মর্গানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডি মর্গান আর এইটা ডাবল বার থাকলে বার থাকবে না। আমরা যদি একটু পিছনে যাই তাহলে বুলিয়ান উপপাদ্য,
বুলিয়ান উপপাদ্য দেখো, এই জিনিসগুলো অবশ্যই এখানে একটা ভুল হয়েছিল, এটা তোমরা আশা করি ঠিক করে নিয়েছো। এই সূত্রগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তুমি সূত্র প্রয়োগ করেও তুমি বের করতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি যে মুখস্থ রাখো তোমার জন্য কাজটা ইজি হবে। এ প্লাস জিরো দিলে এ হয়ে যাবে, এ প্লাস ওয়ান দিলে ওয়ান হয়ে যাবে, এ প্লাস দুইটা তিনটা চারটা দশটা যেই করে থাক এ হয়ে যাবে, আর এর সাথে এ বার বা বি এর সাথে বি বার যাই থাকুক সেটা ওয়ান হয়ে যাবে। আর যদি গুণ আকারে থাকে সেটা জিরো। এইটা এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সূত্রই তোমার মুখস্থ রাখতে, এই ৬টা সূত্র তুমি যদি মুখস্থ করো রাখো, তাহলে আমরা সামনে যেই সরলীকরণ করব সেই সরলীকরণ তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। সরলীকরণ বোঝার পূর্ব শর্ত হলো এই জিনিসগুলো তোমার ভালোভাবে মুখস্থ করা। আমি আবার অনুরোধ করছি, প্লিজ 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 তোমরা অবশ্যই এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। এই সূত্রগুলো মুখস্থ না করলে তুমি সরলীকরণ কখনোই ভালো করতে পারবে না। অ্যালজেব্রার সূত্র না জেনে অ্যালজেব্রার যে অঙ্কগুলো ছিল সেগুলো কি সমাধান করা সম্ভব হয়েছে? আমার মনে হয় না। একইভাবে তুমি সরলীকরণ করবা কিন্তু উপপাদ্যগুলো জানবা না, তোমার মাথায় থাকবে না, সেইটা হবে না। তো আমি তোমাদের সাজেস্ট করি কিভাবে মানে তুমি এগুলো মুখস্থ করবা, এর জন্য আমি আলাদা পরবর্তী চেষ্টা করবো একটা ক্লাস নেওয়ার জন্য কিভাবে মনে রাখা যায়। তো এখন আপাতত যেটাই করছি তুমি অবশ্যই সেটা এগুলো মুখস্থ রাখার সর্বোচ্চ চেষ্টা করবা। আর যে কোনো জিনিস মুখস্থ রাখার মূল টেকনিক হলো বারবার দেখা। তুমি আজকে দেখলা, আবার একদিন বা দুদিন পরে এটাকে আবার দেখতে হবে। তুমি রিভিশন না দিলে সেটা আস্তে আস্তে তোমার মাথা থেকে ভ্যানিশ আউট হয়ে যাবে। এরপর আমরা পিছনে আরেকটু যদি যেতে চাই, আমাদের কি ছিল ডিজিটাল ডিভাইস। আচ্ছা, আর আমরা ছিলাম আমাদের, হ্যাঁ এই যে আমাদের আসা দরকার, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিরো থেকে, শুধু জিরো না, জিরো থেকে 0.8 ভোল্ট পর্যন্ত পুরোটা কি বুলিয়ান অ্যালজেব্রায় বা লজিক সার্কিটে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে এটাকে জিরো ধরে নেওয়া হয়। আবার জিরো থেকে 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 2.2, 4.5 পুরোটা কি আমরা হাই ধরে নিই বা 5 ভোল্ট ধরে নিই। এটাকে ধরা লজিক জিরো বা হাই। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এরপর আরেকটা জিনিস যেটা এখন বলেছিলাম তোমার পরীক্ষাটা আসতে পারে, যে ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তোমাকে এটা দেওয়া থাকবে 1010 বা 000 দেওয়া থাকবে, তখন সেখান থেকে তুমি কিভাবে এই সিগন্যালটা আনবে। তা আমরা আশা করি এর উপর তোমার আলাদা একটা ক্লাস আশা করি আমি নেব, যে কিভাবে তুমি অন্য একটা ক্লাসের বা আগামী ক্লাস হয়তো আমরা দেখাতে পারি যে কিভাবে এই তুমি এই সিগন্যাল দেওয়া থাকবে, সেই সিগন্যাল থেকে কিভাবে তুমি এই যে বাইনারি প্যাটার্নটা তুমি পেতে পারো, বা তোমার এই দেওয়া থাকবে বাইনারি প্যাটার্নটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কিভাবে সিগন্যালটা ড্র করতে পারবে। সাথে থাকতে হবে, তবে লেখাপড়া করে, লেখাপড়া না করে সাথে থাকলে কোনো লাভ নাই, কিছুই বুঝতে পারবে না। এই জিনিসগুলো তোমাদের দেখানো হয়েছে। এখানে আমরা দেখেছিলাম কিভাবে বুলিয়ান সমীকরণ তৈরি করা যায়। এক যদি ভিন্ন মান পাওয়া যায় তাহলে এ বসবে, আর প্রতিবার যদি একই মান পাওয়া যায়, যেমন এক্ষেত্রে দুইবারই ওয়ান পাওয়া গিয়েছে, তাই আমরা এখানে ওয়ান বসেছি। সমীকরণের ডান পক্ষে ওয়ান হবে কি জিরো হবে বা এ হবে তা নির্ভর করছে তোমার এই বাম পক্ষে কি আসলো। বাম পক্ষে সমীকরণের মান একবার ওয়ান একবার জিরো বসালে যদি প্রতিবারই একই মান আসে, সে ওয়ান আসছে বা জিরো আসছে, সেটা বুঝবে। আর যদি ভিন্ন মান আসে তাহলে অবশ্যই ওয়ান বা জিরো কিছু না বসে এ বা একটা ভেরিয়েবল বসবে। আর আমরা আলোচনা করেছিলাম কিভাবে বুলিয়ান সমীকরণ তোমাকে প্রমাণ করা যায়। তো তোমরা এগুলো বাসা অবশ্যই করে দেখবে। তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তুমি যদি প্র্যাকটিস না করে, যত ভালো টিচার দিয়ে তোমাকে পড়ানো হোক, আমরা হয়তো অত ভালো তোমাকে সার্ভিস দিতে পারছি না, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যত ভালো স্যারের কাছেই পড়ো না কেন, যত ভালো বই রাখো না কেন, কিন্তু সমস্ত দামি দামি বই তোমার কাছে থাকলেও তাতে কোনো লাভ হবে না। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসই তোমাকে জায়গায় নিয়ে যেতে হবে, আর লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। তো আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থেকো, ঘরে থাকো। আর অবশ্যই আগামী পাঠের জন্য যদি সম্ভব হয় আজকে ক্লাসটা যা পড়লা সেটা দেখবা, এবং যদি সম্ভব হয় বুলিয়ান সরলীকরণ কেন করতে হয়, কিভাবে করতে হয়, কিছু ধারণা নিয়ে রাখবে। সেক্ষেত্রে আগামী ক্লাস আমি যখন নেব তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।